হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে জিওপলিটিক্যালি একটা বেশ বড় রকমের ডেভেলপমেন্ট হচ্ছে এবং সমস্ত কিছু এখন স্টক মার্কেট থেকে শুরু করে বা শেয়ার বাজার থেকে শুরু করে যা কিছু হচ্ছে পুরোটা জিওপলিটিক্যাল ড্রিভেন। এবং তার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা পুরো পৃথিবীর জন্য মস্ত বড় ফ্যাক্টর হয়েছেন। তো তার যে নেক্সট প্ল্যানটা রয়েছে বা তিনি যে সমস্ত জিনিসগুলোর দিকে তাকিয়ে পুরো গেমটা খেলছেন সেরকম একটা বিষয় নিয়ে আজকে একটু ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে ডিসকাশনটা শুরু করার আগে একটা জাস্ট ইম্পর্ট্যান্ট আপডেট দিয়ে রাখি। সেটা হচ্ছে আমেরিকা দুটো নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়ার উপকূলে বা রাশিয়ার খুব নিয়ারেস্ট পজিশনে অলরেডি পাঠিয়ে দিয়েছে এবং যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তারা সেখানে কিন্তু রাশিয়ার ওপর নিউক্লিয়ার উইপন ফেলবে, এরকম একটা থ্রেট দিয়ে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি রাশিয়াকে একটু মানে কি বলবো ওপর প্রেশার ক্রিয়েট করতে চলেছে। এখন যেটা বিষয়, তিনি রাশিয়াকে একটা আলটিমেটাম দিয়েছেন যে 8 তারিখের মধ্যে অর্থাৎ 8ই আগস্টের মধ্যে পুরোপুরিভাবে এই ইউক্রেনের সাথে যে ওয়ারটা আছে সেই ওয়ারটা কিন্তু তোমাকে থামাতে হবে। যদি তুমি না থামাও তাহলে ভয়ানক একটা প্রেশার আসবে। তো যাই হোক, এটা একটা বেশ বড় রকমের ডেভেলপমেন্ট জিওপলিটিক্যাল সিনারিওস থেকে, এবং রাশিয়ার ওপর একটা মেন্টাল প্রেশার তৈরি করার জন্য এই ট্যাকটিক্সটা করা হয়েছে। বাট আমরা যদি রাশিয়ার দিকে তাকাই তাহলে রাশিয়ার কাছে যে জিনিসটা রয়েছে সেটাকে বলা হয় ডেড হ্যান্ড। ডেড হ্যান্ড বিষয়টা একটু মানে ডিটেলসে বলি, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। ডেড হ্যান্ড হচ্ছে এমন একটা টেকনোলজি রাশিয়ার কাছে আছে, সেটা হচ্ছে যে যদি মানে রাশিয়ান যে প্রাইম মিনিস্টার রয়েছে, এক্ষেত্রে পুতিন বা এই টাইপের কেউ, তার উপর যদি কোনো রকম আক্রমণ হয় বা কেউ যদি কোনো নিউক্লিয়ার উইপন রাশিয়ার দিকে ছোড়ে, সঙ্গে সঙ্গে সেই নিউক্লিয়ার উইপনটাকে ধ্বংস তো করবেই, প্লাস রাশিয়ার যে পেরিমিটার রয়েছে অর্থাৎ যে সারাউন্ডিং রয়েছে সেই সারাউন্ডিংয়ে কোনো নিউক্লিয়ার উইপন যদি ঢোকে বা এন্টার হয়, সঙ্গে সঙ্গে তারা সমস্ত তাদের যত নিউক্লিয়ার উইপন আছে সেই সমস্ত নিউক্লিয়ার উইপনগুলো সেই দেশের দিকে তারা লঞ্চ করে দেবে ইমিডিয়েটলি, উইদাউট এনি মানে থিঙ্কিং বা কিছু। সেইটাকে তারা পেরিমিটার সিস্টেম বলে। জেনারেলি এটা ডেড হ্যান্ড নামে খুব পরিচিত, রাইট? অর্থাৎ যখন কোনো একটা কান্ট্রি ডেড হ্যান্ড বা ডেডলক সিচুয়েশনে পৌঁছে যাচ্ছে তখন তারা এইরকম একটা পরিস্থিতি করছে। তো রাশিয়ার কাছে এরকমও একটা উইপন আছে, সেটা অনেকেই জানেন। এবং এটা হচ্ছে বিষয়, এটা রাশিয়া এবং আমেরিকার ফ্রন্টে যে গেমটা রিসেন্টলি চলছে বা এই মুহূর্তে চলছে, আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের একটু আপডেট দিলাম। বাট আজকে যে ডিসকাশনটা করব সেটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আমাদের মায়ানমারকে কেন্দ্র করে। এবং এই ডিসকাশনটা আগামী দিনে ভারতবর্ষের ইকোনমি থেকে শুরু করে নেক্সট যে ওয়ারটা হতে চলেছে বা যে কোল্ড ওয়ারটা হতে চলেছে বা যে সিনারিওটা হতে চলেছে সেই বিষয়গুলোর ওপরে কিন্তু একটা সম্পূর্ণভাবে আলোকপাত করবে। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ডিটেলসে শুনবেন, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা এর আগে দেখেছি রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়ে আমি একটা ডিসকাশন করেছিলাম, এবং রেয়ার আর্থ মেটেরিয়াল হচ্ছে সেই সমস্ত মেটেরিয়ালগুলো যেগুলো জেনারেলি ম্যাগনেট তৈরিতে কাজে লাগে, এবং এগুলো এয়ারক্রাফট থেকে শুরু করে ডিফেন্স টেকনোলজি, স্পেস টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি যত রকমের অ্যাডভান্স টেকনোলজি আছে সেগুলো প্রত্যেকটাতে ইউজ হয়। কেন ইউজ হয়? তার কারণ রেয়ার আর্থ মেটেরিয়ালের একটা বিশেষ মানে ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা হচ্ছে তাকে যখন কোনো একটা এনার্জি দেওয়া হয় সেই এনার্জিটাকে ওই মেটেরিয়ালটা তীব্র ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তাকে একটা মানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে পারে। অর্থাৎ মানে কি বলবো, মানে বাংলায় বলতে গেলে বিষয়টা এরকম দাঁড়ায় যে আপনি ইলেকট্রিসিটি দিচ্ছেন, ইলেকট্রিসিটির ফলে সেটাকে সামনের দিকে একটা গতিতে সে ট্রান্সফার করতে পারে। এক্সাম্পল হচ্ছে যেমন প্লেন, আপনি অয়েল দিচ্ছেন সেখান থেকে একটা গতিতে ট্রান্সফার হচ্ছে, বা যে কোনো রকম মোটর, রাইট? যখন আমরা মোটর ইউজ করি দেখবেন সেখানে একটা ম্যাগনেট তৈরি করা হয়। তো এই যে ইলেকট্রিসিটিটাকে ম্যাগনেটের থ্রুতে আমরা একটা গতি দেওয়ার চেষ্টা করছি, এই কাজটা করে হচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়াল। এখন যেটা বিষয় সেটা হচ্ছে এরকম একটা ইম্পর্ট্যান্ট মানে মিনারেলস, সেটা কিন্তু প্রত্যেকটা বড় বড় ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা বড় বড় প্রোডাক্টের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট।
এবং আগামী দিনে যার কাছে যত বেশি রেয়ার আর্থ মেটেরিয়াল থাকবে সে তত বেশি পাওয়ারফুল। এই পুরো বিষয়টাকে বা এই পুরো সিস্টেমটাকে ডমিনেট করে হচ্ছে চায়না, রাইট? এই বিষয়গুলো নিয়ে আমি আগেও কথাবার্তা বলেছি। এবং এই রেয়ার আর্থ রিলেটেড বা যে কোনো ইন্ডাস্ট্রি যখনই কোনো রকম একটা প্রবলেমের মধ্যে পড়ে এবং চায়নার সাথে যদি তার কোনো রকম একটা ডাইলেমা তৈরি হয় বা কোনো রকম একটা মানে খারাপ সিচুয়েশনস তৈরি হয়, তখন চায়না তার রেয়ার আর্থ মেটেরিয়ালটাকে বন্ধ করে তাকে একটা থ্রেট দেয় বা প্রাইস বাড়িয়ে দেয়। এইভাবে গভর্নমেন্টের ওপর প্রেশার তৈরি করে। তো এই ট্যারিফ ওয়ারের সময়ও চায়না একই টাইপ অফ ট্যাকটিক্স অবলম্বন করেছিল। এখন যেটা বিষয় সেটা হচ্ছে ইউএসএ তো চায় না যে কখনোই চায়না এইভাবে ডমিনেট করুক প্রত্যেকটা জিনিস, ইউএসএটা কোনোভাবেই চায় না। এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই যে চায়নার রেয়ার আর্থ মেটেরিয়ালটা যেটাকে নিয়ে পুরো কাজটা করে, তার টোটাল রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়ে যতটা চায়না কাজ করে তার 40% আসে হচ্ছে মায়ানমারের থেকে। মায়ানমারের কন্ডিশনটা একটু বলি। মায়ানমার হচ্ছে এমন একটা কান্ট্রি যে কান্ট্রিটাকে এখন চালায় হচ্ছে জনতা দল বলে একটা মানে পলিটিক্যাল পার্টি, বাট তাদের কোনো কন্ট্রোল থাকে না তাদের এই রেয়ার আর্থ মেটেরিয়ালগুলোর ওপর বা অনেক কিছুর ওপর, কারণ মায়ানমারে প্রচুর রেবেলিয়ান গ্রুপ আছে, সেই গ্রুপগুলোকে আবার চায়নাই পোষে। কারণ যত মাইন্স আছে রেয়ার আর্থ মেটেরিয়ালের, সেই মাইন্সগুলো থেকে পুরো যে র মেটেরিয়ালটা সেটাকে পুরোপুরিভাবে নিয়ে গিয়ে চায়নার মধ্যে নিয়ে গিয়ে সেটা রিফাইন হয়। ওয়ার্ল্ডের মানে সব থেকে হাইয়েস্ট লেভেল অফ টেকনোলজি যদি বলা হয় সেটা হচ্ছে এই রেয়ার আর্থ মেটেরিয়ালটাকে মানে রিফাইন করার যে প্রসেসটা সেটা কারোর কাছেই নেই, ইভেন ইন্ডিয়ার কাছেও নেই। আমাদের মানে ব্যাটারি যত তৈরি হয় লিথিয়াম আয়ন ব্যাটারি, সেগুলো ইন্ডিয়ার লিথিয়াম আয়নের র প্রোডাক্টটা বা এই র মেটেরিয়ালটা কিনে সেটা চায়নায় পাঠানো হয়, সেখানে রিফাইনটা হয়ে আসে, তারপরে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কাজ করে। এইভাবে ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু লিথিয়ামের পুরো মানে গেমটা চলে অ্যাকচুয়ালি। একইভাবে রেয়ার আর্থ মেটেরিয়ালের ক্ষেত্রেও তাই, পুরো র মাটির তলা থেকে যে রেয়ার আর্থ মেটেরিয়ালটা উঠলো সেটার রিফাইনটা হয় হচ্ছে চায়নায় এবং তারপরে সেটা বিভিন্ন দেশকে চায়না সাপ্লাই করে। এখন মায়ানমারের মধ্যে থেকে তারা 40% এরকম মানে বিভিন্ন মাইন্স থেকে তোলে, আর এই মাইনগুলোকে কন্ট্রোল করে হচ্ছে KIA নামে একটা রেবেলিয়ান গ্রুপ। ওকে, তো এই KIA যে কাজটা করে সেটা হচ্ছে তারা চায়নার গভর্নমেন্টের সাথে অ্যালাইন, তারা বিভিন্নভাবে পয়সা নেয় এবং একটা খুব ন্যারো প্যাসেজের মধ্যে দিয়ে এই পুরো রেয়ার আর্থ মেটেরিয়ালটাকে ট্রান্সপোর্ট করা হয় হচ্ছে চায়নাতে। শুধু ট্রান্সপোর্টেশন নয়, মানে ট্রান্সপোর্টেশনের টাইমে চায়না পুরো এরিয়াটাকে কভার করে রাখে যাতে কোনোভাবে স্যাটেলাইটের থ্রুতে এটা ধরা না পড়ে। সেকেন্ড হচ্ছে তারা পুরো প্যাসেজটার মধ্যে এমনভাবে সিস্টেমটাকে ডিজাইন করেছে, ড্রোন থেকে শুরু করে বিভিন্ন মানে কি বলবো ওটাকে সেন্সার থেকে শুরু করে ইত্যাদি বসিয়ে রেখেছে যে ওই প্যাসেজটার মধ্যে যেন কোনো রকম প্রবলেমস না হয়। এখন আমেরিকার যে জিনিসটার ওপর নজর বা চাইছে সেটা হচ্ছে এই রেয়ার আর্থ মেটেরিয়ালটা চাইছে। এই রেয়ার আর্থ মেটেরিয়ালটা যদি আমেরিকা পেয়ে যায় বা ইন্ডিপেন্ডেন্টলি পুরো রেয়ার আর্থ মেটেরিয়ালের এই যে 40% চায়না পাচ্ছে, এখান থেকে যদি 25% বা 30%ও আমেরিকা নিয়ে যেতে পারে তাহলে দুটো কাজ হবে। একটা হচ্ছে চায়নার আধিপত্যটা কমবে, আর সেকেন্ড হচ্ছে যে আমেরিকার হাতে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ মেটেরিয়াল আসবে, ফলে সে নিজেও ধীরে 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 কিছুটা ইন্ডিপেন্ডেন্ট হবে, রাইট? এইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকচুয়াল উদ্দেশ্য এই রিজিয়নটাকে নিয়ে। যে কারণে আপনারা দেখেছিলেন যে বাংলাদেশের উপর একটা বেশ বড় রকম আক্রমণ নয় মানে বাংলাদেশের উপর একটা বেশ বড় রকম ডাইলেমা তৈরি করে সেখানকার গভর্নমেন্টটাকে ফেলা বা ইত্যাদি ইত্যাদি, যেগুলো নিয়ে আমি অলরেডি ডিসকাশন করেছি। এবং তার সাথে সাথে তাদের এই বাংলাদেশের কাছাকাছি যে আইল্যান্ডটা, সেই আইল্যান্ডটার দরকার ছিল, কারণ এখানে ট্রুপ নামিয়ে এই বিষয়গুলো কন্ট্রোল করার একটা বিষয় ছিল। তো এখন যেটা সিনারিও সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নেক্সট নজর হচ্ছে এই মায়ানমারে, এবং তার জন্য তিনি এই যে জনতা দল অর্থাৎ গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের সাথেও তিনি আলোচনা করছেন। তার সাথে সাথে তার বক্তব্য হচ্ছে তিনি চাইলে KIA এর সাথেও আলোচনায় করতে পারেন বা কোনো রেবেলিয়ান গ্রুপের সাথেও ডিল করতে রাজি আছেন, বাট দে ওয়ান্ট দিস রেয়ার আর্থ মেটেরিয়াল, কারণ এটা ওদের কান্ট্রির যে ডেভেলপমেন্ট তার জন্য ভীষণভাবে দরকার, এবং এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে কাজ করছে এবং তার নেক্সট টার্গেট হচ্ছে মায়ানমার। সুতরাং
আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি মায়ানমারে একটা আনরেস্ট দেখতে পাবেন। আনরেস্টটা এই কারণে হবে, কারণ হচ্ছে যখনই আমেরিকা এই জায়গাটার উপর মানে দাঁত বসানোর চেষ্টা করবে, চায়নাও বিষয়টাকে ছেড়ে দেবে না, রাইট? কারণ চায়নার 40% মেটেরিয়ালের মধ্যে থেকে যদি বেশ 50%ও চলে যায়, তাহলে সে নিজে খুব ভালো করে জানে এই বিষয়টাতে বেশ বড় রকম তার ইকোনমিতে ইম্প্যাক্ট পড়তে চলেছে। সুতরাং এই জায়গাটাকে কেন্দ্র করে যুদ্ধ হোক, অন্তর্কলহ বলতে আমি কোল্ড ওয়ারের কথা বলছি, কোল্ড ওয়ার হোক বা যাই হোক না কেন, মোট কথা এখানে একটা বেশ বড় রকমের মায়ানমারে আনরেস্ট আগামী দিনে, আগামী 1 বছরের মধ্যে তৈরি হতে চলেছে। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। এখন বিষয়টা হচ্ছে যে মায়ানমারে তো এটা হবে, তাহলে আমি এই বিষয়টা নিয়ে কেন কথা বলছি, রাইট? তার কারণ হচ্ছে এখানে ইন্ডিয়ার এবার এন্ট্রি হচ্ছে। এন্ট্রিটা কোন পার্সপেক্টিভ থেকে? ইন্ডিয়া রিসেন্টলি একটা চুক্তি করেছে, সেই চুক্তিটা হচ্ছে কোয়াড মেম্বারের, যেখানে ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং তার সাথে আমেরিকা, এই 4টে দেশ মিলে একটা কোয়াড মেম্বারশিপ, মানে একটা কি বলবো ওটাকে কি বলে, মানে একটা সংগঠন টাইপের তৈরি করেছে, যেখানে এই 4টে কান্ট্রি তারা রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়ে বিভিন্ন রকম কাজ করবে। আমেরিকার এই জায়গাতে ইন্ডিয়াকে ভীষণভাবে দরকার। তার কারণ হচ্ছে এই যে মায়ানমারেতে এতটা পরিমাণ রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে, সেটাকে যদি ভাবে আমেরিকা অবধি নিয়ে যেতে হয়, তার কস্টিং পড়বে হিউজ। এবং সুতরাং তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়াকে টেকনোলজি সাপ্লাই করতে হবে, যাতে এই যে পুরো মেটেরিয়ালটা আছে বা এই যে মানে রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে, সেটা খনি থেকে উঠে সোজা ইন্ডিয়ায় আসবে, সেখানে রিফাইন হবে, রিফাইন হয়ে পুরো জিনিসটা থেকে আমরা রেয়ার আর্থ মেটেরিয়ালটা বের করে রিফাইন রেয়ার আর্থ মেটেরিয়ালটা ইউএসএতে যাবে। তাহলে কি হবে, জিনিসটা অনেকটা শ্রিঙ্ক করে যাবে এবং অরিজিনাল জিনিসটা যাবে। টেকনোলজিক্যাল পাওয়ারটা বা এই জিনিসটা দিয়ে এম্পাওয়ার করার যে ব্যাপারটা, সেটা জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা ইন্ডিয়াকে হেল্প করবে। দিস ইজ দ্য গেম, ওকে, নেক্সট লেভেল গেম যেটা হতে চলেছে। তো এই কারণে ইন্ডিয়াকে দরকার। এখন ইন্ডিয়াকে এবং মায়ানমার গভর্নমেন্টকে চাপে রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পকে কি করতে হবে এখন থেকে, যাতে তারা তার সাথে এই রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়ে যখন ডিলস হবে, সেই ডিলটাতে যেন এই দুটো কান্ট্রি বেশি মানে কি বলবো উচ্চবাচ্চা না করে বা ডিলটা সম্পূর্ণ হয়। তো সেই কারণে দেখবেন এই কান্ট্রি দুটোকে, বিশেষ করে মায়ানমারকে একটা হেভি রেট অফ আপনার পেনাল্টি বলুন, পেনাল্টি নয় মানে ট্যারিফ দেওয়া হয়েছে, রাইট? অর্থাৎ ব্রাজিলকে দেওয়া হয়েছে 50%, আর তারপরেই আছে মায়ানমার, যাকে দেওয়া হয়েছে 40%, রাইট? আপনি যদি ট্যারিফের লিস্টটা পড়েন, কোন কান্ট্রিকে কতটা ট্যারিফ দেওয়া হচ্ছে, সেখানে প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ তার কীরকম ইন্টারেস্ট আছে সেটা রিফ্লেক্ট হচ্ছে, ওকে? কারণ নেক্সট লেভেল অফ নেগোসিয়েশনস হবে হচ্ছে এই জিনিসটা নিয়ে। ট্যারিফ যেটা করা হচ্ছে সেটা আদৌ থাকবে কিনা সন্দেহ আছে আগামী 2 ইয়ার্স 3 ইয়ার্স ডাউন দ্য লাইন। এটা নেগোসিয়েশনের একটা রাস্তা। যদি কারোর ওপর ট্যারিফ বিশাল পরিমাণে থাকে, তার মানে হচ্ছে তার ওপরে বড় ডিপেন্ডেন্সিও তৈরি হচ্ছে, রাইট? এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। তো ইকোনমিক্যালি এই ট্যারিফটাকে বাড়িয়ে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে চাপ তৈরি করা হচ্ছে। আপনি যদি দেখেন ইউকে বা ইউরোপিয়ান ইউনিয়ন বা জাপান, যেগুলো বেশ বড় রকমের কান্ট্রি বা যেখানে প্রচুর পরিমাণে মানে যাদের গুডস প্রচুর পরিমাণে যায়, কোয়ালিটির গুডস বানায়, তাদের ওপর দেখবেন ট্যারিফের পরিমাণ অনেক কম, রাইট? 15%-এর কাছাকাছি। তো ট্যারিফের লিস্টটা দেখলেই আপনি এই ইন্টারেস্টগুলো বুঝতে পারবেন। মায়ানমারের ওপর কেন বেশি? কারণ পরবর্তীকালে মায়ানমার গভর্নমেন্টকে ফেলতে এই জিনিসটা কাজে লাগবে, নাম্বার 1। সেকেন্ড যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে যেই মায়ানমারের মধ্যে যে আনরেস্টটা তৈরি হতে চলেছে, পরে তৈরি হবে, আপনি দেখতে পাবেন। তো সেই বিষয়টা যখন হবে এবং এখানে যে প্রবলেমটা তৈরি হবে, সেই সময় নিয়ারেস্ট কান্ট্রিগুলোকে ডোনাল্ড ট্রাম্পের হাতে চাই বা আমেরিকার হাতে চাই। আমি জানি না তখন ডোনাল্ড ট্রাম্প থাকবেন কিনা বা অন্য কোনো প্রেসিডেন্টের সময় যদি হয়, বাট এটা আমেরিকার হাতে চায়। সেই কারণে বাংলাদেশের ওপর অলরেডি কবজা, ইন্ডিয়ার ওপর একটা টু সাম এক্সটেন্ট প্রেশার তৈরি করার একটা প্রচেষ্টা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। থার্ড হচ্ছে মায়ানমারের ওপর মানে একটা প্রেশার তৈরি করা, রাইট? তো এই পুরো গেমটা করা হচ্ছে এই জায়গা থেকে। এখন যেহেতু কোয়াড টিমের মেম্বার বা কোয়াডের যে গ্রুপটা তৈরি হচ্ছে, সেই গ্রুপের মেম্বার ইন্ডিয়া,
সেহেতু যে জিনিসটা হবে যে ইন্ডিয়া এখান থেকে একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ তুলতে পারে, এবং সেই যে অ্যাডভান্টেজটা ইন্ডিয়া তুলবে সেটা হবে হচ্ছে এই রেয়ার আর্থ মেটেরিয়ালগুলোকে কেন্দ্র করে। এবং সেখানে আরও অনেকগুলো ছোট ছোট মানে ইন্ডিয়ার একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলতে পারেন বা একজন ভালো স্টার্ট আপের বড় একজন মানে নাম করা লোক, তিনি অলরেডি এই বিষয়টা নিয়ে বুঝেছেন এবং সেই কারণে তিনি তার স্টার্ট আপ আইডিয়াটাকে স্লাইটলি চেঞ্জ করছেন। সেই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলবো। আপনি নিউজ যদি ফলো করেন সেটা বুঝতেই পারবেন যে কি গেমটা হতে চলেছে। এনিওয়ে, সে টপিকটা আলাদা একটা টপিক। আলটিমেটলি ইন্ডিয়াতে এই টাইপ অফ ইভেন্ট এরপরে হবে মানে মায়ানমারেতে, এবং ইন্ডিয়া এটার একটা অ্যাডভান্টেজ তোলার বেশ বড় রকমের চেষ্টা করছে। এটা হচ্ছে জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল নাম্বার 2। প্রথম যেটা কথা এখন হচ্ছে রাশিয়ার সাথে আমেরিকার উপর এই যে 8 তারিখের যে মানে ডেডলাইনটা আছে সেটা নিয়ে কোন জায়গায় যায় সেটা দেখার। কারণ অলরেডি এরা মানে আমেরিকা অলরেডি প্রেশার তৈরি করতে চলেছে, মানে করে ফেলেছে রাশিয়ার ওপর। খুবই বাজে ট্যাকটিক্স বা স্টিল বেশ বড় রকমের মাসেল পাওয়ার নিয়ে নামছে। এখন দুটো হাতি যখন লড়াই করছে তখন বিষয়টা দেখার আছে। এবং তার সাথে সাথে রাশিয়া আর একটা থ্রেটও আমেরিকাকে দিয়েছে যে তোমরা যখন এরকম কাজ করছো আমরাও আমাদের নিউক্লিয়ার উইপন কিন্তু ইরানকে সাপ্লাই করতে পারি। কারণ রিসেন্টলি ইরানের নিউক্লিয়ার যে এরিয়াগুলো ছিল সেগুলোকে ধ্বংস করা হয়েছে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা হলো সেখানে। তো সেই ফ্রন্ট থেকে দেখতে গেলে ইরানের হাতে ফ্রেশ নিউক্লিয়ার উইপন যদি রাশিয়া সাপ্লাই করে, ইরানও কিন্তু ধীরে ধীরে আমেরিকার ওপর আক্রমণ শুরু করে দিতে পারে। তো এই সমস্ত কিছু বিষয় নিয়ে আপাতত এই ডোনাল্ড ট্রাম্পের সাবমেরিন পাঠানোর ঘটনাতে মোটামুটিভাবে দেখতে গেলে জিওপলিটিক্যাল এরিয়া যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। এবং এই বিষয়টা আগামী 15 তারিখ অবধি, মানে আমি 15 আগস্ট বা 17 আগস্ট অবধি বলছি, এর মধ্যে কিন্তু এই বিষয়টা ভালো রকম একটা ভয়ানক জায়গায় যাবে এবং এর রিয়াকশন আপনি মার্কেটের মধ্যে পাবেন, কখনো আপস কখনো ডাউনস, রাইট? যেরকম টাইপ অফ ইভেন্ট আমরা আগে দেখেছিলাম সেই টাইপ অফ ইভেন্ট হয়তো এখানে হতে পারে। কারণ যেরকম লেভেল অফ টেনশন তৈরি হবে সেই অনুযায়ী এখানে কিন্তু ইম্প্যাক্ট পড়বে। তো এটা হচ্ছে আপাতত সিনারিও। থার্ড আর একটা বিষয় নিয়ে একটু স্লাইড আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে যেটা কনফার্ম করা হয়েছে যে আমরা পলিসি ওয়াইজ কোনো চেঞ্জেস করিনি রাশিয়ান অয়েল ইম্পোর্টের ওপর, বাট কিছু কিছু পিএসইউসকে তারা বলেছে অলরেডি কম করতে। এবং সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট একটু ট্যাক্টফুলি খেলছে যে কার কাছ থেকে নেবে কোন কোম্পানি সেটা তাদের ব্যাপার, তারা যেখানে চিপ অয়েল পাবে সেখানেই নেবে। তো এখন আপাতত কিছুটা পরিমাণ রাশিয়ান অয়েল কমানো হয়েছে, বাট পলিসি ওয়াইজ রাশিয়া থেকে একদম তেল নেব না এরকম কোনো পলিসি কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট নেয়নি। বেসিক্যালি পুরো বিষয়টা এখন যেহেতু একটা টান উত্তেজনাময় পরিস্থিতিতে রয়েছে সেহেতু প্রত্যেকেই মানে ভালোভাবে পা ফেলতে চাইছেন, প্রত্যেককে মেসেজ দিতে চাইছেন এবং এই জিওপলিটিক্যাল টেনশন এবং ট্যারিফ ওয়ারের ফলে যে সিনারিওটা হবে সেটা প্রত্যেকেই রিয়েলাইজ করছেন এবং প্রত্যেকেই এই মুহূর্তে ডিগ্লোবালাইজেশন তথা নিজের যে কান্ট্রি আছে তার ইন্টারেস্টে বেশি ইন্টারেস্টেড, রাইট? এবং সেটা হওয়াটা খুবই স্বাভাবিক যে কোনো কান্ট্রির ক্ষেত্রেই। তো সেই রকমই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আগামী দিনে মায়ানমারের ওপর বা এই এরিয়াটাকে নিয়ে কি হতে চলেছে তার একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাশন করব। আজকের ভিডিওটাকে আপাতত এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।